সম্মেলনে স্বাগত জানাচ্ছি। আমি কুণাল ঘোষ। আমরা রয়েছি এখানে ডক্টর শশী পাঁজা, মাননীয় মন্ত্রী, শিল্প, নারী কল্যাণ, শিশু কল্যাণ, এবং রয়েছেন মাননীয় মন্ত্রী ব্রাত্য বসু, শিক্ষামন্ত্রী। একটি অত্যন্ত মর্মান্তিক এবং গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করে আমরা কিছু কথা বলবো। চোপড়াতে বিএসএফ এর কারণে, বিএসএফ এর গাফিলতির কারণে, বিএসএফ এর বেআইনি কাজের কারণে 4টি শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আমরা এই বিষয়ে কিছু কথা বলবো, তার আগে একটি ভিডিও দেখে নেব। একটু ভিডিওটা। মর্মান্তিক ছবি। চোপড়াতে বিএসএফ এর কারণে 4 শিশুর মর্মান্তিক মৃত্যু। আমরা খুব পরিষ্কারভাবে বলতে চাই, এর জন্য দায়ী বিএসএফ। যে খনন কার্য চলছিল সেই খনন কার্য, সেটি কোনো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে অনুমতি নেওয়া হয়নি। বেআইনি কাজ চলছিল। খনন বা নির্মাণ বা যে কাজই বলুন, বিএসএফ যে কাজটি করছিল, যেখানে এই মাটি চাপা পড়ে শিশুদের মৃত্যু মর্মান্তিকভাবে, ফুলের মতো 3-4টে শিশু শেষ হয়ে গেল, এর জন্য কোনো অনুমতি, কোনো অনুমোদন বিএসএফ নেয়নি। এই মৃত্যুর জন্য বিএসএফ দায়ী। সম্পূর্ণভাবে বিএসএফ কর্তৃপক্ষের অন্যায় কাজ, গাফিলতির জন্য এই শিশুগুলির মৃত্যু হয়েছে। এর পরিপ্রেক্ষিতে আজ সকাল থেকে চোপড়ায় মৌন মিছিল করে ধর্ণা, অবস্থান কর্মসূচি চলছে। তৃণমূল কংগ্রেসের কর্মীরা আছেন, পাশাপাশি সাধারণ মানুষ, গ্রামবাসীরা আজ সকাল থেকে চোপড়ায় এর প্রতিবাদে এবং দোষীদের যথাযথ শাস্তির দাবিতে মৌন মিছিল করে নীরবতার সঙ্গে অবস্থান চলছে। পাশাপাশি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস তাদের তরফ থেকে রাজ্যপাল ডক্টর CV আনন্দ বোস, তার কাছে অ্যাপয়েন্টমেন্ট চাওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় 12 জন সদস্যের তৃণমূল কংগ্রেসের একটি প্রতিনিধি দল রাজ্যপালের সঙ্গে দেখা করবেন।
রাজ্যপালকে বলা হয়েছে চিঠি দিয়ে, এক, এই মৃত্যু মর্মান্তিক, দায়ী বিএসএফ। দুই, বিএসএফ যে খনন কাজ করছিল, বিএসএফ যে কাজ করছিল, যেখানে মাটি চাপা পড়ে এই শিশুগুলির মৃত্যু, সেটা বেআইনিভাবে কনস্ট্রাকশনের কাজ করছিল বিএসএফ। এবং তিন, যদি রাজ্যপাল সন্দেশখালিতে যেতে পারেন, তাহলে রাজ্যের প্রধান হিসাবে তাকে চোপড়াতেও যেতে হবে, যেখানে বিএসএফ এর কারণে, বেআইনি নির্মাণের কারণে 4টি শিশুর মৃত্যু হয়েছে। সেখানে রাজ্যপালকেও যেতে হবে, সেখানে দেখতে হবে কি হয়েছে, কেন বিএসএফ, কিভাবে বিএসএফ এর বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ গত কয়েক মাস ধরে আসছে। বিএসএফ যারা কাজ করেন, সাধারণভাবে সেই জওয়ানদের প্রতি আমাদের নিশ্চয়ই সমর্থন, সহানুভূতি, তারা আমাদের ঘরের ছেলে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বিএসএফকে রাজনীতিতে ব্যবহার করা হচ্ছে, তৃণমূলকে লক্ষ্যবস্তু করে তোলা হচ্ছে, গুলিতে লোক মারা যাচ্ছে, নিরপরাধ লোককে গুলি করে মারা হচ্ছে, বিএসএফকে হাতিয়ার করে সীমান্ত সন্ত্রাস তৈরি করে বিজেপি সীমান্তে নাক গলাতে চাইছে। আর সর্বশেষ চোপড়ায় বিএসএফ এর জন্য 4টি শিশু মারা গেল। রাজ্যপালের কাছে আমরা সময় চেয়েছিলাম। রাজ্যপাল আগামী পরশু 15 তারিখ, 15ই ফেব্রুয়ারি বেলা 12টার সময় 12 সদস্যের তৃণমূল প্রতিনিধি দলকে তিনি সময় দিয়েছেন। আমরা আমাদের বিষয়গুলি ইতিমধ্যেই লিপিবদ্ধ করেছি। আমরা আরও সবিস্তারে রাজ্যপালকে বলবো এবং চোপড়া যাওয়ার জন্য, ঘটনাস্থল পরিদর্শনের জন্য আমরা তার কাছে অনুরোধ বা দাবি জানাবো। আমি ডক্টর শশী পাঁজাকে অনুরোধ করছি বলার জন্য। কুণালদা, ব্রাত্যদা আছেন, ধন্যবাদ আপনাদের সকলকে। কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই মর্মান্তিক এবং অবৈধ, ইললিগাল যে খনন কাজটা হচ্ছিল, সেটা একটা মৃত্যু ফাঁদ, যেখানে 4টে শিশু গলে গেল, মারা গেল, 4টি নিষ্পাপ প্রাণ চলে গেল আমাদের উত্তর দিনাজপুরের চোপড়ায়। আজকে সকাল থেকে আপনারা শুনলেন এবং আবারও বলি যে বিএসএফ ক্যাম্প যেটা আছে সেখানে মৌন প্রতিবাদ চলছে। তৃণমূল কংগ্রেস করছে, সাধারণভাবে মানুষরাও অংশগ্রহণ করছেন, প্রতিবাদ চলছে। কিন্তু এই মৌন প্রতিবাদেও জবাবের দাবি রইল, দাবি তারা করছেন। এই যে নিষ্পাপ শিশু যাদের প্রাণ গেল, জিনিসটা যেটা হচ্ছিল অবৈধ, অনৈতিক এবং গ্রামের মানুষ জানেও না। গ্রামের মানুষকে জানানো দেয়া হয়নি যে যে কাজটি হচ্ছিল একটা ড্রেন এক্সটেনশন, যাই হোক, প্রথমে ব্লক অফিসের প্রশাসনিক স্তরেতে যেভাবে বিডিওর কাছে জানানো উচিত সেটা জানায়নি। দ্বিতীয়ত, তারও একটা মাপকাঠি থাকে কাজের, সেই সম্বন্ধে গ্রামের মানুষ জানেন না এবং তার গভীরতাটা কতটা হওয়া উচিত, সেটা যে আরও গভীর হচ্ছে সেই কাজটা, সেটাও গ্রামের মানুষ জানে না। এবং 4টে ছেলেমেয়েরা, তার মধ্যে আপনি দেখুন এই দৃশ্যটা দেখা যায়, এই দৃশ্যটা দেখা যায়, ছবি দেখতেও কষ্ট হচ্ছে, এই ভিডিও দেখতে কষ্ট হচ্ছে। এটা অত্যন্ত অমানবিক, এটা তো দিনের পর দিন চলতে পারে না। বিএসএফ এর দ্বারা অপরাধ, সেই অপরাধের বিরুদ্ধে অভিযোগ, এটা স্বরাষ্ট্র দফতরকে দেখতে হবে। আমার মনে পড়ে 2022 সালে বাগদায় গিয়েছিলাম। কেন গিয়েছিলাম? সেখানে একটা মহিলার উপরে শারীরিক নির্যাতন সাংঘাতিকভাবে এবং তার সন্তানের সামনে হয়েছে। আমরা বাগদায় সেই মহিলার কাছে পৌঁছেছি, অভিযোগ তো সমস্তটা শুনলাম, গুরুতর অভিযোগ। বিএসএফ পার পেয়ে গেল। স্বরাষ্ট্রমন্ত্রীকে তখনও আমরা দাবি দিয়েছিলাম, স্বরাষ্ট্রমন্ত্রক কোনো জবাব দিল না। আবারও বলি, কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই, জবাব দেবেন না কেউ। আমরা দেখেছি 2021-এ নির্বাচনের লাইনে দাঁড়িয়ে রয়েছে পশ্চিমবাংলায়, 3টি মানুষের গুলি করে হত্যা করলো কে? বিএসএফ। তারা ভোট দিতে এসেছিলেন, ভোটের লাইনে দাঁড়িয়েছিলেন শীতলকুচি, কোচবিহারে, তাদেরকে হত্যা হয়েছে। তারপর নাকি তদন্ত হয়েছে, কি দাঁড়ালো? আমরা তদন্তের মধ্যে কে দোষী আজ অব্দি জানি না। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন তিনি মানবিক,
তিনি কিন্তু তারপরে সেই পরিবারের পরিজনরা যারা রয়েছেন তাদেরকে হোমগার্ড কিংবা যেভাবে সেই সময় অর্থের সাহায্য করতে হয় একটি কম্পেনসেশনের দিকে করেন, কিন্তু দাবিটা তো এখনো রইল যে কারা করেছিলেন খুন এবং কেন তারা খুন হয়েছিলেন। এটা প্রতি বছরই হচ্ছে। 2022 সালে যে বাগদার ঘটনাটা বললাম, স্বাভাবিকভাবে মহিলার নামটা করব না, আমরা তো গিয়েছিলাম, কুণাল দাও ছিল, সেই বর্ডার অব্দি আমরা গিয়েছিলাম, সেই সমস্ত নির্যাতনের কথাগুলো আমরা শুনলাম। আমাদের একজন মাননীয় মন্ত্রী তিনি বিধানসভাও বলেছিলেন যে মায়েদেরকে তার শরীরে উপরে বিভিন্নভাবে হাত চালানো হয় বিএসএফ জওয়ানরা করে সন্তানের সামনে। সেই সন্তান তার দেশের প্রতি কি ভালোবাসা থাকবে যখন দেখবে একটা জওয়ান তার মায়ের শরীরে ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি টাচ করছে। আপনি ভাবুন, এটা খুব গুরুতর, এটা নিয়ে আমাদের আলোচনা করতে হবে। দিদি বলেছেন সব বিএসএফ খারাপ নয়, কিন্তু খারাপ কাজ কিছু হচ্ছে, সেই খারাপ কাজের বিরুদ্ধে তো আমাদের লড়তে হবে। 2022-এ এরকম প্রেম কুমার ধওয়ান, 24 বছরের একটি ছেলে, সে মারা গেল, বিএসএফ তাকে মেরে দিল। তাদের সন্দেহ হয়েছে, তারা কি মনে করছেন কে বর্ডার ক্রস করছে, একবারই মেরে ফেললাম, কোনো তার ডিফেন্সের জায়গা রাখলাম না। তারপরেও 2023-এও হয়েছিল জুন মাসে, গৌতম বর্মন, রাজবংশীর পরিবারকে, সে পরিবার এখনো চেঁচামেচি করছে, এখনো চিৎকার করছে, তাদের সন্তান। এই যে কোল খালি করছেন, এই যে 4টি শিশু মারা গেল, কোল খালি করলেন, এটা তো সাংঘাতিক বিষয়। তা বিএসএফ এর একটা আইন রয়েছে, বিএসএফ অ্যাক্ট, তার মধ্যে 2টি সেকশনের মাধ্যমে তারা ইমিউনিটি পেয়ে যাচ্ছেন, এটা তো চলতে পারে না। এই ইমিউনিটিতে এই চ্যালেঞ্জ রয়েছে সুপ্রিম কোর্টে, সে পিল হচ্ছে সেটা। কিন্তু মানবিক স্তরে থেকে এই লড়াইটা তো আমরা করছি, মানবিক হতে হবে। আর কোথায় গেল বিজেপি সন্দেশখালি যাব, সক্রিয় হব, ওখানে যাব। ভাবুন, বিজেপি আর সিপিএম তাদের স্বার্থটা কি সন্দেশখালি যাওয়ার? কেবলমাত্র তাদের লোকেদের অ্যারেস্ট করেছে বলে, তাদের নেতৃত্বকে অ্যারেস্ট করেছে, তাই জন্য তারা যাচ্ছেন, এটাই হচ্ছে তাদের স্বার্থ ওখানে যাওয়ার। কই এই কথা নিয়ে আপনি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবেন না? এই যে চোপড়াতে যে ঘটনাটা হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রতিদিন আপনাদের চিঠি যায়, প্রতিদিন আপনারা চিঠি লিখছেন, গভর্নরের কাছে চলে যাচ্ছেন, তার গভর্নরের বাসভবনের সিঁড়ির উপরে আপনারা আন্দোলন করছেন। কই এটা নিয়ে তো প্রশ্ন করলেন না? কুণালদা বললেন গভর্নর আমাদের কেন এই বিষয় নিয়ে যাবেন না, কেন এই বিষয় নিয়ে তিনি ওখানে পরিদর্শনে যাবেন না, তিনি কেন উল্লেখ করবেন না? তিনি দিল্লি গেছেন, তাহলে এই বিষয় নিয়ে উল্লেখ করবেন কি না প্রশ্ন আমাদের থাকছে। বিজেপির নেতৃত্ব, কেন্দ্রে মন্ত্রী গতকালকে যেভাবে তিনি মুখ্যমন্ত্রী, এই রাজ্যের মুখ্যমন্ত্রী, মানুষ দ্বারা নির্বাচিত মুখ্যমন্ত্রী, এই দেশে এই রাজ্যে কিন্তু যেভাবে মহিলা এবং শিশু নিরাপত্তার নিয়ে কাজ হয় এবং কলকাতা শহর সবচেয়ে নিরাপদ যখন আমরা বলি, সেই মুখ্যমন্ত্রী সম্বন্ধে তিনি যে গতকালকে যে কমেন্ট করেছেন, আমরা তো ভাবি মানহানির যে মামলা যদি করতে হয় বিজেপির বিরুদ্ধে এবং তাদের কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে, তাহলে পাহাড় তৈরি হয়ে যাবে। এটাই তো তাদের ভাষা, এটা তাদের কালচার। কালকে মমতা বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে তিনি যা নয় তাই বলেছেন, এটা তার অধিকার আসে কি করে, তার স্পর্ধা আসে কি করে এই কথাগুলো বলার? তার বিরুদ্ধে ধিক্কার জানাই। আমরা তো একবারই যেটা আমাদের সংস্কৃতি আমাদের যা শিখিয়েছে, এই সংবিধানের পরিধির মধ্যে যেটুকু বলা যায় সেটা আমরা বলছি, এটা তো চলতে পারে না। তারা ইমিউন থাকবে? তার চেয়ারের কি দাম? আর সেই চেয়ারটা দিয়েছেন আপনাকে প্রধানমন্ত্রী, কিন্তু আপনি নির্বাচিত হয়েছেন মানুষের দ্বারা, কিন্তু মুখ্যমন্ত্রী মানুষের দ্বারা নির্বাচিত, আপনি তার চেয়ার, সে মানুষকে অপমান করলেন, এটা হয় না। কোথায় আপনার দরদ? যখন ওই সাক্ষী মল্লিককে টেনে হিচড়ে যন্তর মন্তরের সামনে হচ্ছিল, তখন স্মৃতি ইরানি কিছু বলেছিলেন? তখন তো আপনি চুপ ছিলেন। নগ্ন অবস্থায় মণিপুরে যখন 4 জন মহিলাকে বিবস্ত্র করা হয় আর সেইভাবে তাদেরকে উলঙ্গ অবস্থায় তাদের যখন ঘুরছিলেন, তখন স্মৃতি ইরানি আপনি চুপ ছিলেন? তখন হু ইজ দ্য কিং অর কুইন অফ জেনোসাইড? আমাদের প্রতিবাদ আজকে এই মহিলা শিশু বিকাশের দপ্তর, আপনি এই শিশু প্রাণ যে গেল বিএসএফ এর অত্যাচারের জন্য, বিএসএফ এর অবহেলার জন্য, তার জন্য তিনি বলবেন, তার বুকটা কাঁদবে, তার ভাষা খুঁজে পাবেন তিনি? ভাষা সিলেক্টিভলি খুঁজে পায় বিজেপি নেতৃত্ব, সিলেক্টিভলি তারা বলবেন। আর যেভাবে
সন্দেশখালিতে যদি অপরাধ হয়ে থাকে, এই অপরাধের রাজনীতি করতে নেই, বিজেপি তাই করে। অপরাধের মধ্যে রাজনীতি থাকে না, যারা অপরাধ করেন তারা অপরাধী। আর আপনারা যাচ্ছেন আপনার যে যারা দুষ্কৃতীদের ছাড়ানোর জন্য, আপনার নেতৃত্বকে ছাড়ানোর জন্য। কেউ ইনভলভ ছিল, আর সিপিএম এর কেউ ছিল উস্কানি দিচ্ছিল, প্ররোচনা করছিল, তাদেরকে ছাড়াতে তারা গেছে। তার সন্দেশখালি নিয়ে তাদের কোনো বিষয় নেই, কোনো চিন্তা নেই। এই জায়গা আমাদের এই কথাগুলো বলার ছিল যে বিএসএফ এর প্রতিটা সময় আমরা বিভিন্ন উদাহরণ দিয়ে আপনাদের সামনে তুলে ধরছি যে এই অ্যাট্রসিটিসগুলো চলতে পারে না, যার জন্য 2021-তে ওয়েস্ট বেঙ্গলে লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে রেজলিউশন হয়েছে 15 কিলোমিটারটাকে 50 করা যাবে না। প্রথমত নিশ্চয়ই কোঅপারেটিভ ফেডারালিজমের একটা ধাক্কা, দ্বিতীয়ত বিএসএফ এর এই অত্যাচার চলছে, বিএসএফ এর কোনো জবাব আমরা পাই না। সুতরাং বর্ডার্স তারা নিশ্চয়ই প্রোটেক্ট করবেন, কিন্তু এরকম হতে পারে না যে আপনি মহিলাদের গায়ে হাত দেবেন, মহিলাদেরকে নির্যাতন করবেন। এবং কৃষকরা যারা বলছেন তারা বলছেন যে অনেক সময় দেখবেন যে যে তারা যে উপার্জন যেটা করছে কিংবা যে ক্ষেত মজুরি যে হিসেবে যারা যাচ্ছেন, তারা দেখছেন যে অনেক সময় বড় যদি আমাদের প্লান্টেশনস যেগুলোকে বলে, তখন অনেক সময় বর্ডারের বাইরে থাকে। তারা কৃষক, কৃষক আবার হয়ে গেল গরু পাচার করছে, কৃষক হয়ে গেল অমুক পাচার করছে। এইগুলো যে অপবাদ দেয়া হচ্ছে এবং তাদেরকে হত্যা করা হচ্ছে, তার বিরুদ্ধে আজকের আবারও এই 4টি নির্মম যে হত্যাই তো এটা, তার প্রাণ গেল, এই কোল খালি হলো। বিএসএফ কি জবাব দেবে? আর বিএসএফ এর এই জবাবটা কি স্বরাষ্ট্র মন্ত্রক দেবে? আর যারা রাজনীতি করেন এই নেতৃত্ব, এই বিষয় নিয়ে তাদের কি বক্তব্য, নিশ্চয়ই আপনারাও শুনতে আগ্রহী। আমরা এই প্রশ্নটা রাখলাম। এরপরে ব্রাত্যদা বলবেন। সন্দেশখালী পরে যদি কোনো প্রশ্ন থাকে পরে। তাহলে দেখা যাচ্ছে যে গত বছর যেটা আমার দুই সতীর্থ উল্লেখ করলেন, কুণাল ঘোষ এবং ডক্টর পাঁজা, যে কেন্দ্রীয় সরকার আইন করে 15 কিলোমিটার থেকে 50 কিলোমিটার সীমান্তবর্তী রাজ্যগুলোতে কিলোমিটার পরিধি বাড়াতে পারবে বিএসএফ, এবং তাদের কাজকর্মের গতিবিধি 50 কিলোমিটার রেডিয়াসের মধ্যে তারা করতে পারে। এই কাজকর্মের নমুনা হচ্ছে তাহলে 4 জনকে জ্যান্ত কবর দেওয়া, 4টি শিশুকে। এই কাজকর্মের নমুনা হচ্ছে তাহলে প্রেম কুমার বর্মন, তাকে গুলিবিদ্ধ করা, রাজবংশী ছেলে। এবং আমরা দেখতে পাবো যে গৌতম বর্মন সে বাইরে থেকে এসেছিল পঞ্চায়েতের নির্বাচনের সময় ভোট দিতে, সে জীবিকা উপলক্ষে বাইরের রাজ্যে থাকতো, এবং তাকে ঠিক পাখি মারার মতো, সীমান্তে যেভাবে পাখি মারে মানুষ, সেইভাবে একটার পর একটা বন্দুক টিপ করে ওখানে মানুষ মেরে ফেলা হচ্ছে। প্রশ্ন হচ্ছে শুধু কি মানুষ মরছে? একটা অদ্ভুত আমরা কতগুলো মানে যাকে বলে খুব কতগুলো কমন ফ্যাক্টর দেখতে পাবো। এক, এই ঘটনাগুলো ঘটছে প্রায় সীমান্তবর্তী রাজ্যগুলোতে। এই ঘটনাগুলো ঘটছে প্রধানত সংখ্যালঘুদের সঙ্গে, হয় রাজবংশী নয় চোপড়ার ক্ষেত্রে আপনারা জানেন কাদের সঙ্গে করা হয়েছে। এবং এদের ক্ষেত্রে প্রত্যেকেই, শীতলকুচির ঘটনাতেও আমরা দেখেছি যে রাজবংশীদের টিপ করে করে মারা হচ্ছে। এই ঘটনাগুলো ঘটছে এবং এইগুলো যে ঘটনা হচ্ছে, এগুলোর জন্য জবাব কী আছে? আমরা দেখতে পাচ্ছি যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে এখানকার বিজেপি নেতারা দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে যে কোনো ঘটনা অবহিত করেন। আমরা জানতে চাইছি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই 24 ঘন্টা কেটে গেল চোপড়ার ঘটনার, ওখানকার পরিবারের কোনো শোক সন্তপ্ত যে মানুষগুলি আছেন তাদের কারোর সঙ্গে কি ফোনে একবারও কথা বলেছেন? এখান থেকে বিজেপির কোনো ডেলিগেশন টিম যাওয়ার কথা কি ঘোষণা হয়েছে? মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে তিনি বলেছেন যে এখান থেকে একটা টিমের যাওয়া উচিত? তাহলে একটা পক্ষপাত তৈরি করা হচ্ছে। অর্থাৎ সন্দেশখালীর ঘটনা নিন্দনীয়। আমরা আগেও বলেছি, আবার বলছি, আমাদের প্রতিনিধি দল আজকে সন্দেশখালী গেছে, আমরা আবার 18 তারিখ যাব। সেখানে গিয়ে যে মানুষ যদি যে রাজনৈতিক দলের থেকে অত্যাচার করে থাকুক না কেন, আমরা তাদের পাশে দাঁড়াবো। কিন্তু এই যে একটা পরিষ্কার ডিসক্রিমিনেট করা হচ্ছে, একটা পক্ষপাত করা হচ্ছে, যে বিএসএফ যদি কিছু ঘটনা ঘটায় তাহলে আমরা মুখে কুরু মেটে থাকবো, নীরব থাকবো, যেন কিছু ঘটেনি, যেন ওই 4টি বাচ্চাকে কাল জ্যান্ত কবর দেওয়া হয়নি। এই যে জীবন্ত কবর দেওয়ার, আসলে আমি এটাকে বলবো একটা লার্জার কনস্পিরেসি। এটা প্রায় আমাদের বঙ্গদেশকেই এটা টার্গেট করা হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে সুশাসন এবং উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে সূচকে
যেখানে একটা অভূতপূর্ব একটা সাফল্য আমরা লক্ষ্য করছি, গোটা দেশ যেখানে এই পশ্চিমবঙ্গ মডেলকে, মুখ্যমন্ত্রীর মডেলকে নকল করছেন, অনুসরণ করছেন, সাবাসী জানাচ্ছেন, সেখানে এইখানে রাজনৈতিক স্থিতিস্থিরতাকে ডিস্টার্ব করার মানে কি? এক ধরনের নৈরাজ্য তৈরি করার এখানে চেষ্টা করা হচ্ছে, একটা সার্বত্রিক একটা ক্যাওস তৈরি করার চেষ্টা করা হচ্ছে। আর আমরা বলবো যে আমরা দেখতে পেলাম আমাদের রাজ্যের মাননীয় রাজ্যপাল, তিনি তার কেরালা সফর কাটছাঁট করলেন, কাটছাঁট করে উড়ে এলেন, উড়ে চলে গেলেন সন্দেশখালি। এই যে সফর সংক্ষিপ্ত করে তিনি, কেরালা সফর সংক্ষিপ্ত করে তিনি সন্দেশখালি যেতে পারেন, আমরা তা সেই যাওয়াকে স্বাগত জানাই। তিনি তার উদ্বেগ প্রকাশ করেছেন। মহামহিম রাজ্যপাল তার মনের মধ্যে যে সন্দেশখালি ঘটনায় যে কত তার যন্ত্রণা, কত উদ্বেগ, কত তার যে সহমর্মিতা, আমরা তার প্রকাশ দেখতে পেলাম। কিন্তু সন্দেশখালির ক্ষেত্রে যে উদ্বেগ আমরা দেখতে পাচ্ছি, চোপড়ার ঘটনায় তিনি নীরব। চোপড়ায় তার মানে কোনো আবেগ কাজ করছে না বাচ্চাগুলির জন্যে। চোপড়ায় যাওয়ার একবারও তিনি প্রয়োজন বোধ করছেন না, একবারও বলছেন যে না আমি সন্দেশখালি থেকে ফিরে এসেই চোপড়ায় যাব, কেননা ওখানেও আমার ওটা রাজধর্মের মধ্যে পড়ে, রাজ কর্তব্যের মধ্যে পড়ে, আমাদের রাজ্যের সাংবিধানিক প্রধানের ওইখানে চোপড়ায় তিনি যাবেন না কেন, এটা আমরা জবাবদিহি চাইছি। আমরা মোট 12 জনের সদস্যের দল, আমরা পরশুদিন কুণাল ঘোষ জানিয়েছেন যে তিনি 15 তারিখ তিনি আমাদের সময় দিয়েছেন। আমি এই দলটা আমি ঘোষণা করছি আপনাদের সামনে যে কারা ওই দিন যাবেন। শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য, শ্রী ফিরাদ হাকিম, অরূপ বিশ্বাস, উদয়ন গুহ, ব্রাত্য বসু মানে আমি, ডক্টর শশী পাঁজা, বীরবাহা হাঁসদা, গৌতম দেব মহানগরী শিলিগুড়ি, দোলা সেন এমপি, প্রতিমা মণ্ডল এমপি, জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া বিধায়ক এবং শ্রী কুণাল ঘোষ। এই 12 জনের দল আমরা 15 তারিখে আমরা সময় চেয়েছি এবং সময় পেয়েছি 12টার সময়। আমরা রাজ্যপালের কাছে আমরা জানতে চাইব, খুব বিনীতভাবেই জানতে চাইব যে চোপড়ার ঘটনার ক্ষেত্রে আপনার পর্যবেক্ষণ কি, চোপড়ার ঘটনার ক্ষেত্রে আপনি স্বরাষ্ট্রমন্ত্রীকে কোনো চিঠি লিখবেন কি না, চোপড়ার ঘটনার ক্ষেত্রে বিএসএফকে ভর্ৎসনা করে একটা যে ওখানেও যে আপনার মানে মেরুদণ্ড দিয়ে একটা শীতল স্রোত বয়ে যাচ্ছে কিনা চোপড়ার ঘটনা দেখে, সেটা আমাদের জানাবেন কিনা রাজ্যবাসীকে। এই প্রত্যেকটি জবাবদিহি বা আমরা তার সঙ্গে আলোচনা চাইছি। আমরা আপাতত এইটুকু আমরা বললাম। এবার আপনাদের মধ্যে নিশ্চয়ই অনেক প্রশ্ন জমা হয়েছে, আমাদের 3 জনকেই যে কাউকে আপনারা প্রশ্ন করতে পারেন। কিছুক্ষণ আগে প্রেস রিলিজ করেছেন এবং সেখানে পরিষ্কার তারা জানিয়েছেন যে 300 মিটার দূরে এই ঘটনাটা ঘটেছিল তাদের আউটপোস্ট থেকে, এবং সেখানে কিছু গ্রামবাসী খনন করছিল একটা ট্রাক জেসিবি এবং 2টি ট্রাক্টর দিয়ে। সেই সময় এরকম একটা ঘটনা ঘটে, তারা শুনেছিলেন, তাদের লোকজন যান, তারাই গিয়ে উদ্ধার কার্য করেন, 2 জন বাচ্চাকে তারা হাসপাতালে নিয়ে যান, তাদেরকে মৃত ঘোষণা করা হয়। এই ঘটনার সাথে তারা কিছু বলছেন। তুমি বলবে না? আমি বলবো। বলো বলো। দেখুন, আমাদের কাছে যা স্পষ্ট রিপোর্ট, ওর ক্যাম্পটা কোথায় ছিল এটা তো বড় কথা নয়, ওর জুরিসডিকশনের এরিয়া এবং জুরিসডিকশনে ওনারা কাজ করছিলেন কিনা সেইটা হচ্ছে আসল প্রশ্ন। তার সঙ্গে আমি আরেকটা প্রশ্ন অ্যাড করতে চাই, এই ঘটনা ঘটার কতক্ষণ বাদে বিএসএফ এই প্রেস রিলিজ করছে? তার মানে তৃণমূল কংগ্রেস যখন বিএসএফ এবং চোপড়ার ঘটনা নিয়ে সুর চড়াতে শুরু করেছে, তখন তড়িঘড়ি একটা প্রেস রিলিজ করা হলো। যখন ঘটনাটা ঘটে, যখন পরিষ্কারভাবে এলাকার গ্রামবাসীরা বিএসএফের বিরুদ্ধে দোষারোপ করছিলেন, তখনই প্রেস রিলিজ করা হয়নি কেন? তখন কোন শাক দিয়ে কোন মাছ তারা ঢাকতে চাইছিলেন, এটা আমি জানতে চাই। নেক্সট। সভা করব বা মানুষ গ্রামবাসীদের সঙ্গে দেখা করব, সেটা তো পরিস্থিতির উপর নির্ভর করছে। আমরা যা করব আইন শৃঙ্খলা বজায় রেখে করব, আইন মোতাবেক করব, এবং যাতে ওই 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 অংশে স্থিতিশীলতা ফিরে আসে তার জন্যে সর্বাত্মক চেষ্টা চালাবো। আজকে জাতীয় মহিলা কমিশনের একটি টিম তারা সন্দেশখালীতে গিয়েছে, 2 জনের প্রতিনিধি দল, কি বলবেন? না, এটা শশী। প্রথমত এটা বলি যে বিএসএফ খুব সহজে যে কথাটা বলল, ওই অঞ্চলে খনন হচ্ছে, এই সমস্ত কাজ হচ্ছে, বিএসএফ জানবে না তা হতে পারে না। 15 কিলোমিটার মধ্যে পড়ছে না, তবে আমরা দেখব 15 কিলোমিটার বেশি যদি পড়ছে আর বিএসএফ জানে না, এটা হতে পারে না। এটা গেল জাস্ট অ্যাড করলাম। আপনারা বললেন জাতীয় মহিলা কমিশন, কেন দিদি কালকে বলে দিয়েছিলেন
যে সকলেই কিন্তু বাংলায় এই টিমগুলো আসুক। এই টিমটা একটু, এই যে মহিলা কমিশন আসছে, বলবেন শিশু সুরক্ষা কমিশন কোথায়? আমাদের প্রশ্ন, তারা কি চোপড়া যাচ্ছেন না? আবারও বলি ওই একই, যদি তারাও বায়াসড হয়ে যান, এটা খারাপ লাগে বলতে, কিন্তু এটা আমরা দেখেছি এই বায়াসনেসটা। মালদায় গিয়ে জাতীয় মহিলা কমিশন যে কথাটা বললেন, যখন মালদার ঘটনা দেখতে গেছেন, তারা সেই ঘটনা দেখতে সত্যি যে চাইছেন, সত্যি মূল্যায়ন করতে চাইছেন, নাকি সেখানে গিয়ে মুখ্যমন্ত্রী সফরের সঙ্গে তারা সেই ঘটনাটাকে লিঙ্ক করলেন? সুতরাং উদ্দেশ্য প্রণোদিত, এটা পরিষ্কার। স্মৃতি ইরানি গতকালকে যেটা বলেছেন দিল্লি থেকে, কিংবা জাতীয় মহিলা কমিশন, জাতীয় শিশু সুরক্ষা কমিশন, এরা একটা স্ক্রিপ্ট নিয়ে আসে, প্রথম থেকেই এই স্ক্রিপ্টটা তৈরি থাকে। তারা গিয়ে তাদের বুদ্ধি আর খরচা করেন না, কিংবা খরচা করা অ্যালাউড নয়। নিরপেক্ষ তদন্ত তারা করেন না, তারা অলরেডি একটা বায়াসড রিপোর্ট এবং স্ক্রিপ্ট নিয়ে আসে। এটা বারংবার প্রমাণ হয়ে গেছে। জাতীয় মহিলা কমিশন আজকে যাবে, আপনি ভাবুন, গতকালকে আমাদের পশ্চিমবঙ্গ মহিলা কমিশন গেছিল, আপনারা 15-20টা প্রেসের সামনেই কিন্তু মহিলারা কথা বলছেন, সবটা আপনারাও শুনছেন, সেই সময় সবটা মহিলা কমিশনও শুনছে। কোনো কিছু তো ধামাচাপা লুকোনোর বিষয় নয়। তারপরে তারা কি বলেন সেটা দেখে নেবেন, তাতে বোঝা যাবে যে তাদের স্ক্রিপ্টটা কে লিখে দিয়েছে। শাহজাহানকে এনকাউন্টার করা উচিত। কিছুক্ষণ আগে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, আগেও তিনি যেটা বলেছিলেন যে তারা সরকারে এলে নাকি শাহজাহানের বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেবেন, আর এখন বলছেন যে এনকাউন্টার করা উচিত অবিলম্বে। কি বলবেন? এটা কোনো গণতন্ত্রের ভাষা নয়, এটা কোনো গণতন্ত্রের ভাষা নয়। আপনারা যে প্রশ্নটা করছেন, সেই প্রশ্নটা হচ্ছে এনকাউন্টার করে দেওয়া উচিত, এটা কোনো গণতন্ত্রের ভাষা হতে পারে না। যে যাকে পছন্দ করছি না, যে শত্রু, যে প্রতিপক্ষ, তাহলে এই এনকাউন্টারের ভাষা আমরা বিজেপির আরও একজন নেতার কাছ থেকে শুনেছি অতীতে। এই এনকাউন্টারের ভাষার ফলশ্রুতিতে এরপরে শীতলকুচিতে গুলি করে মারা হয়েছিল কেন্দ্রীয় বাহিনী দিয়ে নিরীহ গ্রামবাসীদের। ফলে এই ধরনের কথাবার্তাগুলো সম্পূর্ণ গণতন্ত্র বিরোধী। এবং যদি শাহজাহান বা যে কোনো ব্যক্তি তিনি যদি অভিযুক্ত হন, আইনে তার বিচার হবে। আইনে সমস্ত কিছু ব্যাপার আছে, রাজ্যের এজেন্সি আছে, কেন্দ্রের এজেন্সি আছে, বিচার হবে। কিন্তু এই যে গুলি করে মেরে দেয়া হোক, এটা একটা স্বৈরাচারী ফতোয়া। এই ধরনের কথাবার্তা কোনো অবস্থায় সভ্য সমাজে এইসব সংলাপ অ্যালাউ করা যায় না। গোটা দেশ জুড়ে যে হেট্রেড স্পিচ ছড়ানো হচ্ছে, ঘৃণার যে বেসাতি করা হচ্ছে, এটা কখনো হতে পারে না যে একজন মানুষ, সে যত বড় অপরাধী হোক, তাকে রাস্তায় দাঁড় করিয়ে এনকাউন্টার করে উড়িয়ে দাও। বিজেপি নেতারা যদি এই কথা বলে থাকেন, এটাকে আমরা তৃণমূল কংগ্রেস, আমাদের পক্ষ থেকে আমরা কঠোরভাবে কন্ডেম করি। এটা পরিষ্কার আইন নিজের হাতে তুলে নেওয়ার কথা বলা হচ্ছে, হিংসায় উস্কানি দেওয়া হচ্ছে, এবং একটা গোটা দেশে যে ল্যাঙ্গুয়েজ অফ হেট, যে ঘৃণার যে ভাষা, সেই ভাষাকে একটা নতুনভাবে পশ্চিমবঙ্গে চালান করার চেষ্টা হচ্ছে। আমি বলবো পশ্চিমবঙ্গবাসী যেন এই ধরনের প্ররোচনামূলক বাক্য থেকে যেন সতর্ক থাকেন। না না, কলকাতা হাইকোর্টের যখন দ্বারস্থ হয়েছেন বিষয়টা, তাহলে তো আইনের বিষয়, আইনি, তো তার উপর তো আমরা মন্তব্য করতে পারি না। বিষয় হচ্ছে সন্দেশখালী পরিস্থিতি নিয়ন্ত্রণে, সেখানে রাজ্য সরকার, রাজ্য প্রশাসন, প্রশাসনিক যে সংস্থাগুলো আছে, তারা প্রত্যেকে যথাযথ পদক্ষেপ নিচ্ছেন। সেখানে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বা বাকিরা যদি নতুন করে প্ররোচনা দেওয়ার জন্য যান, সেটা তো কখনো কাম্য হতে পারে না। ফলে আইনের পথে চলবে। আমরা খুব স্পষ্টভাবে বলছি যে সন্দেশখালী বলে যতটা রটনা হচ্ছে, ঘটনা সেটা নয়, বিকৃত এবং অতিরঞ্জিত। প্রথম কথা, সন্দেশখালীতে সরকারের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। সিঙ্গুর নন্দীগ্রামের সঙ্গে যারা তুলনা করছেন, তারা মনে রাখুন, সিঙ্গুর নন্দীগ্রামের মানুষের অভিযোগ ছিল সরকারের বিরুদ্ধে, পুলিশের বিরুদ্ধে। সন্দেশখালীতে সরকারের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। যদি থেকে থাকে কোনো বিচ্ছিন্ন ব্যক্তির বিরুদ্ধে, তার সঙ্গে সরকারের সম্পর্ক নেই। এবার যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ থাকে,
তাহলে দল ব্যবস্থা নিয়েছে, পুলিশ ব্যবস্থা নিয়েছে, প্রশাসন ব্যবস্থা নিয়েছে, আর ওই যে বিস্তীর্ণ এলাকাটা, ওই এলাকার অধিকাংশ জায়গায় তৃণমূল কংগ্রেস মানুষের আশীর্বাদ বেশি পান। পার্টিকুলারলি ওই জায়গাটায় তৃণমূল কংগ্রেস সাংগঠনিকভাবে দুর্বল। ওই একটা অঞ্চল, সেখানে ওই একটি অঞ্চলেই, সেখানে বিজেপি, সিপিএম, অন্য কোনো দল, তারা অর্গানাইজ করে কুৎসা করার জন্য ফিল্মি কায়দায় এই ধরনের দৃশ্যের অবতারণ করাচ্ছেন। যদি এটা নন্দীগ্রাম হতো, আপনারা সন্দেশখালিতে তো এই ছবিটা দেখতে পাচ্ছেন যে মানুষের কিছু অংশ তারা হাতে লাঠি সোঁটা নিয়ে বিক্ষোভ করেছেন। একটা ছবি দেখাতে পারবেন পুলিশ লাঠিচার্জ করছে? একটা ছবি দেখাতে পারবেন পুলিশ কাঁদানে গ্যাস ছুঁড়ছে? একটা ছবি দেখাতে পারবেন পুলিশ গুলি চালিয়েছে? এটা বাম জমানার ট্রিগার হ্যাপি পুলিশ নয়, এটা বিজেপি শাসিত রাজ্যের ট্রিগার হ্যাপি পুলিশ নয়। কিছু বিচ্ছিন্ন অভিযোগ, সেটাকে অতিরঞ্জিত করে ফিল্মি কায়দায় সেই ধরনের গল্প তৈরি করে কিছু মহিলাকে বিভ্রান্ত করে এগিয়ে দেওয়া হয়েছে। যদি একটি, দুটি, তিনটি কোথাও কোনো ন্যায্য অভিযোগ থাকে, আমাদের পুলিশ, সরকার, কমিশনে যারা গিয়েছেন তারা দেখছেন, কিন্তু যেটা রটনা হচ্ছে তার সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই। নিশ্চিতভাবে ফিল্মি কায়দায় কুৎসিত অভিযোগ এনে একটা নেগেটিভিটির বাতাবরণ তৈরির জন্য নিকৃষ্টতম কিছু অভিযোগ এনে মানুষের মধ্যে ঘৃণা সঞ্চার করার জন্য সিপিএম, বিজেপি হাতে হাত মিলিয়ে সেই জায়গাটিকে অশান্তি করতে গেছে, কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে। ফলে নতুন করে সেখানে গিয়ে আবার উস্কানি দেওয়া কি প্রয়োজন? সেই জায়গাটা তো প্রয়োজন নেই। কালকে স্মৃতি ইরানি সাংবাদিক সম্মেলন করেছেন এবং বলেছেন যে ওখানকার মহিলারা বলেছেন যে রাতে পার্টি অফিসে ডাকা হতো ইত্যাদি। রাজ্য মহিলা কমিশন এবং পুলিশের তরফে সেখানে যাওয়া হয়েছিল, সেখানে মহিলারা বলেছেন তারা শুনেছেন অমুক মহিলার সঙ্গে হয়েছে এই ধরনের ঘটনা, এবং তারা বলছেন যে এটা মহিলা নির্যাতনের ঘটনা ঘটে। ভূতের গল্প দেখেছো? ভূতের গল্প, ভূতের গল্প সবাই ভয় পেয়ে যায়, ভূতের গল্প সবাই আলোচনা করে, ভূতের গল্প নিয়ে হই হই পড়ে যায়। ভূত কিন্তু কেউ চোখে দেখেনি, আর একজন দেখেছে। সন্দেশখালিতে ভূতের গল্প ছড়াচ্ছে বিরোধীরা, ভূত কেউ দেখেনি। কার সঙ্গে কাকে ডেকে পাঠানো হয়েছে, কার সঙ্গে রাত্রেবেলা অত্যাচার হয়েছে, সবাই শুনেছেন, কেউ দেখেননি। শুনিয়েছে কে? সিপিএম, শুনিয়েছে কে? বিজেপি। ভূতের গল্প ছড়াচ্ছে। যদি কেউ কোনো অভব্যের মতো আচরণ করে থাকেন, তার সঙ্গে আমাদের দলের কেউ জড়িত থাকলেও ব্যবস্থা নিয়েছে দল, তাকে সাসপেন্ড করা হয়েছে। কিন্তু তার মানে মা বোনেদের ওপর ওখানে একেবারে এই নির্যাতন চলতো, এই ফিল্মি কায়দায় গল্প ছড়ানো হয়েছে ভূতের গল্পের মতো। ভূত কেউ দেখেনি, আমার সঙ্গে হয়েছে বা আমি জানি অমুকের সঙ্গে হয়েছে কেউ বলতে পারছেন না, আমি শুনেছিলাম এরকম একটা কিছু হয়েছে। এই ধরনের একটা নেতিবাচক কাণ্ড করে স্মৃতি ইরানি বা বিজেপির নেতৃত্ব বাংলাকে কলুষিত করার চেষ্টা করছেন, আমরা তার তীব্র নিন্দা করছি। পুলিশের বিষয়, আইনের ব্যাপার। কেউ কোনো মামলায় জামিন পেতে পারেন, অন্য কোনো মামলা ছিল, পুলিশ সেখানে, পুলিশ তো পক্ষপাত দেখায়নি। মানে একজন পার্টি আমাদের শাসক দলের নেতাকে ছেড়ে দিয়েছে তা তো নয়, ঠিক দুই দলের নেতাকেই ধরা হয়েছে। কেন পুলিশ ধরেছে, কোন মামলায় ধরেছে, কোন ধারায় ধরেছে, কোন আইনে ধরেছে, তার মধ্যে আমরা ঢুকবো কেন? আমরা দেখবো রাজনৈতিকভাবে কোনো রং বিচার করা হয়নি, যেটা সিপিএম আমলে তপন শুকুররা অনায়াসে ছাড় পেয়ে যেতেন আর আমাদের নেতাদের ধরে অ্যারেস্ট করা হতো। সেটা এখানে হচ্ছে না, দুই দলের নেতাকেই অ্যারেস্ট করা হচ্ছে, পুনর্বার অ্যারেস্ট করা হচ্ছে। সিপিএম কে জিজ্ঞাসা করুন না, সাঁইবাড়ি হত্যা মামলায় নিরুপম সেনরা অ্যারেস্ট হয়েছিলেন। সিপিএম কে জিজ্ঞাসা করুন, বিজন সেতু হত্যা মামলায় কান্তি গাঙ্গুলিরা অ্যারেস্ট হয়েছিলেন। সিপিএম কে জিজ্ঞাসা করুন, ডিসি পোর্ট বিনোদ মেহতার হত্যার পর কলিমুদ্দিন শামস অ্যারেস্ট হয়েছিলেন। সিপিএম কে জিজ্ঞাসা করুন, একের পর এক সিপিএম নেতা গণহত্যা, গণধর্ষণে জড়িত, তাদের কাউকে কোনো কালে অ্যারেস্ট করা হয়নি।
এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, তৃণমূল সরকারের পুলিশ রাজধর্ম পালন করছে, দল মত না দেখে প্রয়োজনে তৃণমূল নেতাকেও অ্যারেস্ট করেছে। এটা একটা জাস্ট যুক্ত করে দিই দুটো কথা। এক হচ্ছে যে কালকে মহিলা কমিশন গেছেন এবং তারা অফিসিয়ালি রিপোর্টটা জমা দেবেন, এক। দ্বিতীয়ত ওয়েস্ট বেঙ্গল পুলিশের পক্ষ থেকে 10 মেম্বারের টিম তৈরি হয়েছে, নেতৃত্বে ডিএসপি একজন মহিলা, এবং তারা ইতিমধ্যে পৌঁছে গেছেন। তৃতীয়ত এই যে অ্যারেস্ট, তারপরে আবার ছেড়ে দেওয়া, তারপর আবার করে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ নিজেই টুইট করে দিয়েছে এবং গতকালকে পরিষ্কার বলে দিয়েছে যে willful misinformation is being spread by a section of media that police custody was not sought for the two arrestees ইত্যাদি সমস্তটা বলে দিয়েছে, that ওটা false and misleading। 10 days পুলিশ কাস্টাডি চাওয়া হয়েছিল, লার্নেড কোর্ট তখন গ্রান্ট করেছিল, তারপর অবশ্য অন্য মামলায় আবার তাদেরকে অ্যারেস্ট করেছে। বোথ আর ওয়ান্টেড ইন সেভারাল সিরিয়াস ক্রিমিনাল চার্জেস যেগুলো রেজিস্টার্ড হয়েছিল ইন সন্দেশখালী। পরিষ্কারভাবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এই কথাগুলো বলে দিয়েছে এবং পশ্চিমবঙ্গের সরকার পক্ষ থেকে প্রশাসনিক পদক্ষেপ যেমন দিদি বলে দিয়েছেন, অ্যারেস্টগুলো যেমন হয়েছে এবং এই পদক্ষেপগুলো নেওয়া হয়েছে। বাকি এই রিপোর্টগুলো জমা পড়বে এবং পরবর্তী সমস্ত অ্যাকশনগুলো নেওয়া হবে। কিন্তু এখানে যদি সুকান্তবাবু আর শুভেন্দুবাবুর যে কম্পিটিশন, রাজ্য সভাপতি ভাবছেন যে আপনি কালকে গেছেন, আপনি পৌঁছতে পারেননি, দেখুন আমি আজকে পৌঁছতে পারি, এটা তাদের কম্পিটিশন। তো বললাম তো, বিকাশ মাঝিকে কেন আবার অ্যারেস্ট করেছে সেটা নিয়ে তারা বেশি চিন্তিত, যত না সন্দেশখালীতে আসলে পৌঁছানোর চেষ্টা করছে কিংবা জানার চেষ্টা করছে। সিপিএমেও তাই, উস্কানি দেবেন যিনি প্রাক্তন এমএলএ, আর পুলিশ মনে করবে যে উস্কানি দেবেন, প্ররোচনা দেবেন, ওখানে এলাকার ল অ্যান্ড অর্ডারটা ডিস্টার্ব করবেন, তাহলে তুলবে না, তাই তুলেছে। সিপিএম সেটা নিয়ে চিন্তিত, পরিষ্কার তাদের নিজস্ব স্বার্থসিদ্ধি রাজনৈতিক উদ্দেশ্যে ওখানে পৌঁছতে চাইছে। সমস্ত কমিশন, আমরা তো আবারও বলি, এই কমিশনগুলো উত্তরবঙ্গে পৌঁছচ্ছেন না কেন? বিএসএফ এর যখন নির্যাতন করছেন, তাদের দ্বারা নির্যাতন অত্যাচার হচ্ছে, এই বিভিন্ন কমিশনগুলো কেন ওখানে পৌঁছবে না? এটা তো থাকতেই পারে। এই কমিশনগুলো মণিপুরে কেন পৌঁছয়নি, প্রশ্ন থাকবে না? এই কমিশনগুলো কেন আমাদের অলিম্পিকের যারা কুস্তিগাররা ছিলেন, যাদেরকে নিয়ে 3 মাস লাগলো এফআইআর করতে, দিল্লি পুলিশ জবাব দেবে, স্বরাষ্ট্রমন্ত্রী জবাব দেবে, কমিশনরা পৌঁছলো না কেন? দেশের আইন তো সর্বত্র এক হওয়া উচিত, কমিশনের কাজ সারা দেশব্যাপী একরকম হওয়া উচিত। দিদি, সরস্বতী পুজোর পরের দিন শুভেন্দু অধিকারী ফের তিনি বলেছেন গতকাল যেতে পারেননি, সন্দেশখালী যাবেন। আমরা এই কম্পিটিশনে যেতে চাই না, তাদের রাজনৈতিক কম্পিটিশন তাদের নেতৃত্বের মধ্যে রয়েছে, আমরা কম্পিটিশনে যেতে চাই না। আমরা পরিষ্কার আজকে বলে দিয়েছি, মহামান্য রাজ্যপালের কাছে সময় চাওয়া হয়েছিল সমস্ত বিষয়বস্তু বলার জন্য, আমরাও যেতে চাই ওনার কাছে, তিনি সময় দিয়েছেন 15 তারিখে। একবারই একটা রাজ্যের প্রশাসন যেভাবে দায়িত্ব নিতে পারে, একটি রাজনৈতিক দল সেইভাবে টাইমও সিক করেছে, আমরা যাচ্ছি। এবার তারা রাজনৈতিক কি স্ট্র্যাটেজি নেবেন, তারা কি এটা মনে করছেন এটা কত ফায়দা তোলা যায়, আমি বলি অপরাধ অপরাধ, যা অপরাধ হয়েছে জঘন্য হোক, ভালো হোক, খারাপ হোক, এই সবটাই বিবেচনা করার জন্যে পুলিশ তার অ্যাকশন নেবে, সমস্ত তো হবে তদারকি। কিন্তু যদি মনে করেন একটা অপরাধ থেকে আমি রাজনীতি, স্মৃতি ইরানির গতকাল স্টেটমেন্টে রিলিজিয়াস ডিভাইড তিনি করছেন একটা অপরাধের মধ্যে। তিনি বলছেন যে একটা মুসলিম নির্যাতন একটা হিন্দু নির্যাতনের ফারাক আছে নাকি? একটা হিন্দু মহিলার উপরে যদি রেপ হয় কিংবা মুসলিম মহিলার উপর রেপ হয়, দুটো কি আলাদা, পৃথকভাবে আলাদা? উনি করেন কি করে? একজন কেন্দ্রীয় মন্ত্রী, কনস্টিটিউশনাল অথরিটি, তার পক্ষ থেকে তিনি কি স্টেটমেন্ট দিচ্ছেন, এটা হচ্ছে সাংঘাতিক ব্যাপার। তিনি একটা অপরাধকে একটা রিলিজিয়াস ডিভিশন করে দিল। বিজেপি নেতারা বলছেন সন্দেশখালীতে, আপনার প্রশ্নের উত্তরে বলি, সন্দেশখালীর জন্য এসপি অফিস অভিযান করবেন। এবার তার প্যারালালি আমাদের উত্তর একটাই, যে তার প্যারালি করুন, কিন্তু প্যারালালি চোপড়ায় বিএসএফ অফিস অভিযান করবেন কি আপনারা, সেটা কি মুখে অন্তত জানাবেন, এইটু বলতে পারি। একটা প্রশ্ন করছি, সাংসদ মিমি চক্রবর্তী রোগী কল্যাণ সমিতি থেকে ইস্তফা দিয়েছেন। কিছুদিন আগে আমরা দেবকে দেখেছিলাম এই পদক্ষেপ নিতে, তা নিয়ে কিছুটা দোলাচল করে, এই বিষয়টি নিয়ে কিছু বলবেন? জানি না একজন কে কোন কারণে ইস্তফা দিয়েছেন, সম্পূর্ণ রোগী কল্যাণ সমিতিটা কাদের? সরকারি হাসপাতালে চিরানগাছা এবং নলমুড়ি সাংসদ হিসেবে তিনি সেখানে ছিলেন, কিন্তু ওই জায়গাগুলো থেকে ইস্তফা দিয়েছেন। আচ্ছা আচ্ছা, সাংসদ দেবও এইরকম করেছিলেন। তারপরে এটা সম্পূর্ণ তিনি বলতে পারবেন, মানে যিনি ইস্তফা দিয়েছেন তিনি বলতে পারবেন।
বিভিন্ন নোটিশ যাচ্ছে নাগরিকদের কাছে, তার নাগরিকত্ব হারাবার আশঙ্কা হচ্ছে। সমাজ মাধ্যমে এই ধরনের আশঙ্কা এটা অত্যন্ত উদ্বেগজনক। এটা অত্যন্ত উদ্বেগজনক। লোকের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলে দেওয়া হচ্ছে, এরকম অভিযোগ আসছে, সেগুলো অনেকে আবার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন যে আধার কার্ড সংক্রান্ত এই লিঙ্ক ইত্যাদি ব্যাপার নিয়ে, যে আপনি এটা করেননি সুতরাং আপনি আর ভারতবর্ষের নাগরিক নন। এরা কারা পাঠাচ্ছে? আর কয়েক হাজার কোটি টাকা খরচা করে কেন্দ্রীয় সরকার আধার কার্ড তৈরি করেছিল, তারাই আবার বলছে যে আধার কার্ড আর গ্রহণীয় নয়। তাহলে এই কয়েক হাজার কোটি টাকা তার মানে তারা জলে দিল, আবার তারা কয়েক হাজার কোটি টাকা তুলবে। তাহলে নতুন যদি কার্ড টার্ড কিছু করতে চায় তার বরাতটা কারা পাচ্ছে? নাদানিরা? সেটা জানতে চাইছি। না, এটা সত্যি মিথ্যাটাও মানে কারা ছাড়ছে, এটা কারা ছাড়ছে? এটা কি এই সত্য? নোটিফিকেশনটা এটাও কারা তো এক ছাড়ছে? ধরনের সাইবার ক্রাইম। আর এটা তো দেখতে হবে তাদের। যদি ওই সত্যি পেগাসাস সরকার হলো, কিছু জানলাম না, পেগাসাসও হয়ে গেল। যদি ঘোষণা কি করা হয়েছে যে আধার কার্ড, আপনি যে বলছেন আধার কার্ড বাতিল, এটা যে আপনি বলছেন, এটা হয়নি। কিছু লোকের কাছে আধার কার্ড নিষ্ক্রিয় হওয়ার নোটিশ যাচ্ছে এবং তারা মনে করছে নাগরিকত্ব কেড়ে নেওয়ার আগে প্রথম এটা তাদের ধাপ। না, সেটাই তো আমরা বলছি, সেটাই তো বলছি যে এটা বড় পলিসি এটা তো ডিসিশন, ফিয়ার সাইকোসিস তৈরি করা, আতঙ্ক নাগরিকত্ব ছড়াচ্ছে। নিয়ে। আমরা তো মানুষ চাইবো মানুষের নাগরিকদের মানে অধিকার সুরক্ষিত থাকুক। আমি আধার কার্ড আমার কাছে আছে মানে আমি নাগরিক হিসেবে আমি যে সুযোগ সুবিধাগুলো পেতে পারি, আমার এয়ারপোর্টে যাওয়ার ক্ষেত্রে বা ট্রেনে যাওয়ার ক্ষেত্রে আমার যে পরিচিতি, ওটা আমার একটা পরিচিতি চিহ্ন বহন করে। তার এটা কারা এই 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 খবর দিচ্ছেন, এটা তো আমার মনে হয় যে জানা দরকার। লাস্ট প্রশ্ন হচ্ছে যে 100 দিনের কাজের টাকা রাজ্যকে দিতে হবে, এই দাবি রাহুল গান্ধী প্রধানমন্ত্রীকে জানান। এটা খুব স্পষ্টভাবে বলছি, রাজ্যের বকেয়া টাকা 100 দিনের টাকা পশ্চিমবঙ্গের, এটা যে কেন্দ্রীয় সরকারকে দিতে হবে, এই লড়াইটা তৃণমূল কংগ্রেসের লড়াই, মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লড়াই। কংগ্রেস নেতা রাহুল গান্ধী হঠাৎ এই ব্যাপারে যে চিঠি দিয়েছেন বা সংবাদ মাধ্যমে যেটা দেখা যাচ্ছে, এটা সম্পূর্ণ নাটক। এটা রাহুল গান্ধী নাটক করছেন, মানুষকে বিভ্রান্ত করছেন। যখন মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসেছিলেন, যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় নবজোয়ার করছেন, যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের যন্তর মন্তরে ধর্ণা হচ্ছে, দিল্লি যাচ্ছেন, যখন দিল্লি পুলিশ নির্যাতন চালাচ্ছেন, তাদের উপর আটক করছেন, গ্রেপ্তার করছেন, এরপরে যখন রাজভবনের সামনে ধর্ণা হচ্ছে, পরবর্তীকালে মুখ্যমন্ত্রী যখন যাচ্ছেন প্রধানমন্ত্রীর কাছে সাংসদদের নিয়ে, তখন এই রাহুল গান্ধীর লোকসভা দলের নেতা, এই রাহুল গান্ধীর পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি, এই প্রদেশ কংগ্রেস লাগাতার তৃণমূলের আন্দোলনকে কটাক্ষ করেছে, মানুষের অধিকারের আন্দোলনকে কটাক্ষ করেছে, তৃণমূল নেত্রী তৃণমূল নেতাদের বিরুদ্ধে বিষোদ্গার করেছে। তখন উনি মুখে কুলু পেটেছিলেন, আর এখন তিনি ভোটের আগে নাটক করে মানুষকে বিভ্রান্ত করে সাধু সাজতে আসছেন। এইসব নাটক যেন উনি এখানে না দেখাতে চান। আর আমার মনে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় যে আন্দোলনটা করেছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই আন্দোলনকে যে ঐতিহাসিক প্রায় সারা ভারতবর্ষের নজর কেড়েছেন, এখানে আর অন্য কোনো পার্টির চিঠি, কোনো উমেদারি, কোনো মানে তার জন্য তদারকি তদবির, এগুলো আমরা কিচ্ছু চাইছি না। শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আন্দোলনের জেরে বিজেপি গভর্নমেন্টকে ওই 100 দিনের বকেয়া টাকা দিতে হবে, দিতে তারা বাধ্য। শুধুমাত্র এর জন্য আমাদের পার্টি যথেষ্ট। Kunal sir, as far as Rahul Gandhi writing the letter to the Prime Minister is concerned, Rahul Gandhi mentions in the letter that during his Bharat Jodo Nyay Yatra in West Bengal, a delegation of Manrega workers met him, and that is the reason why he is writing this letter to the Prime Minister. Do you believe this? After a long period, when the agitation was on, movement was led by Madam Mamata Banerjee and Abhishek Banerjee, a long agitation was on, and Rahul Gandhi didn't know a single line. Do you believe it? This is totally drama. What is Rahul Gandhi doing? That is a total drama, a baseless politics. And whole India, when they were watching the movement, do you really consider that Rahul Gandhi was completely unaware about the movement? Why he was silent at that time? Hope he is a resident of Delhi. So when under the leadership of Abhishek Banerjee, the whole team of Trinamool Congress went to Delhi, participated in a dharna at Rajghat, went to the office of minister, the police took action against Abhishek and others. So that time, what was he doing? The
Point is, nobody protested. He did not protest. When in financial year 23-24, West Bengal was the only state in India which was deprived of refunds. So it is a non-BJP Sarkar and a non-Congress Sarkar. So why didn't Congress then protest? When only West Bengal was deprived, it was announced in financial year beginning 23-24. Then why didn't they announce? Because this is a non-BJP, non-Congress Sarkar. রাহুল গান্ধী বুঝি এক একটা রাজ্যে বেড়াতে গেলে তখনকার সেখানকার খবর পান, ওনার তো লজ্জা উচিত নিজেকে জাতীয় নেতা বলতে।